ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি, থাকার জন্য প্রস্তুত গুলশানের বাসা। দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রজ্ঞাপন জারি। তুরস্কের আঙ্কারায় বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান সহ অন্তত ৮ জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায়। এরই মধ্যে ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চ এলাকায় সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিএনপি নেতাদের দাবি, কাল ঢাকা জনসমুদ্রে পরিণত হবে। অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসছেন। তাদের প্রত্যাশা, অর্ধকোটি মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের সমাবেশে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। সেখানে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। চলে যাচ্ছি সেখানে। নাবিল, মঞ্চ তৈরির কাজের অগ্রগতি এবং নেতাকর্মীদের উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আমাদের জানাবেন। সোনিয়া, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে যে সভাস্থল, সেখানে কিন্তু মঞ্চ নির্মাণ প্রায় প্রস্তুত, শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরছেন এবং আমরা কিন্তু দেখছি গত কয়েকদিন ধরে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে সভাস্থলে জড়ো হচ্ছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। আপনি জানেন যে তারেক রহমানের যে এই আগমনকে ঘিরে বিএনপি কিন্তু তারা বলছে যে সর্বকালের স্মরণীয় জনসমাগম সেটি কিন্তু আসলে ঘটনা হবে এবং আজকের যে উপস্থিতি সেটি দেখলেও কিন্তু আসলে সে কথাই বলা যায় যে আগামীকাল নিশ্চয়ই আরো অনেক বেশি মানুষের সমাগম হতে চলেছে। আপনি জানেন যে দীর্ঘ ফেসিবাদের পর গণতন্ত্রের উত্তরণের যে যাত্রা, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তারেক রহমান দেশে ফিরছেন, এটি কিন্তু একটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে থাকবে এবং তারেক রহমানকে এই যে দেশে ফিরে সেটি ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় ৩০০ ফিট এলাকায় জোরদার করা হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে বিশেষ নিরাপত্তা ফোর্স সিএসএফ বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন আছেন। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে একটি ক্ষুদ্র মিছিল কিন্তু এখন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও এখনো একদিনের বেশি সময় বাকি আছে, তারপরেও কিন্তু এরকম অনেকগুলো ক্ষুদ্র মিছিল নিয়ে ঢাকা এবং আশপাশের জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন এবং ভিড় করছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন, তারেক রহমানের এই আগমনের ফলে বিএনপির নেতাকর্মীদের মনোবল চাঙ্গা হবে, সেই সাথে নির্বাচনকে সামনে রেখে যেহেতু তিনি আগমন করছেন, নির্বাচনও কিন্তু আরো গতি পাবে, প্রচারণা তারা আরো তাদের যে উচ্ছ্বাস নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বেন, তারা কিন্তু সেটি বলছেন। এবং তারেক রহমানের এই আগমন ঘিরে কিন্তু বিমানবন্দর ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ২৪ ঘন্টা কিন্তু সেখানে সাধারণ যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে পারবেন না। আগামীকাল তারেক রহমান ১১:৫০ থেকে ১২টার মধ্যে তারেক রহমানের যে ফ্লাইট সেটি বিমানবন্দর অবতরণ করবেন এবং সেখান থেকে কিন্তু তারেক রহমান এমআর কেয়ারে যাবেন। সেখানে বেগম যে চিকিৎসাধীন রয়েছে সেখানে থেকে তিনি নিশ্চয়ই এই সভাস্থলে আসবেন এবং সেই সভাস্থল ঘিরে কিন্তু ইতিমধ্যে যে প্রস্তুতি সেটি প্রায় শেষ। একাধিক রাস্তা জুড়ে একাধিক এলসিডি বসানো হয়েছে যাতে যারা সবার মঞ্চের সামনে আসতে পারবেন না তারাও যাতে মঞ্চের যে কার্যক্রম সেটি দেখতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। সোনিয়া। নাবিল, ধন্যবাদ আপনাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত গুলশানের বাসা ও চেয়ারপারসনের কার্যালয়। এছাড়াও ৯০ নম্বর সড়কে নতুন করে করা হয়েছে নির্বাচন পরিচালনা অফিস। বাসা এবং অফিস ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। বিএনপি বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন নন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। বেগম খালেদা জিয়ার ভাড়াবাড়ি ফিরোজার পাশে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসা। নতুন করে সংস্কারের পাশাপাশি ভেতর এবং বাইরের দেয়ালেও পড়েছে রং তুলির আঁচড়। সাদা রঙের বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে ৪টি নতুন পুলিশ বক্স। ২৫ ডিসেম্বর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পর এখানেই বসবাস করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের এই বাড়িটি হতে চলেছে বর্তমান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ তারেক রহমানের ঠিকানা। ইতিহাসের সাক্ষী হতে চলা এই বাড়িটি হয়ে উঠতে পারে ইতিহাসের অংশও। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু কয়েকদিনের অপেক্ষা।
গুলশানের বিএনপির চেয়ারপারসনের অফিসেই বসবেন তারেক রহমান। এখানেও লেগেছে সংস্কারের ছোঁয়া। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানালেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি আছে বিএনপির। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব প্রধানত সরকারের, এবং সরকার ছাড়াও আমাদের নিজস্ব বিশাল কর্মী বাহিনী আছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, কর্মী বান্ধব দল। আমাদের নিজস্ব সিকিউরিটি টিমও থাকবে এবং সরকার নিশ্চয়ই দায়িত্ব নিয়ে তার সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে। আমরা নিরাপত্তা নিয়ে মোটেই শঙ্কিত নয়। ব্যাপক জনপ্রিয়তা যেসব নেতা থাকে তারা এসব চিন্তা ভাবনা করে না। বিএনপির মতো একটা বড় দলের চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার মতো কিছু নেই। পাশেই গুলশানের ৯০ নম্বর সড়কের 10/C ঠিকানার এই বাসাটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির অফিস হিসেবে। এখান থেকে জাতীয় নির্বাচনে বিএনপিকে পরিচালনা করবেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্টে এবং 1987 সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। 2024 সালের 12 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স ও LLM ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেছেন। আগামী 28 ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। চুয়াডাঙ্গা, পঞ্চগড়, নাটোর সহ দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে তীব্র শীত। চুয়াডাঙ্গায় গত 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় জবুথবু জনজীবন। তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউই। বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষরা। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে বেড়েছে শীতের দাপট। টানা 4 দিন ধরে হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসে বইছে হাড় কাঁপানো শীত। সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে 11.6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে হিমশীতল বাতাস বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে নাটোরে। বিপাকে পড়েছেন বয়োবৃদ্ধ সহ শিশুরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ অন্তত 8 জন। রাজধানী আঙ্কারার কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লিবিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:52 আঙ্কারা থেকে 74 কিলোমিটার দূরে হাইমানা জেলার কিসিক্কাভা গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগে যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন ফ্যালকন 50 বিজনেস জেটের পাইলট। আঙ্কারার ইসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে উড্ডয়নের 40 মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। আজ লিবিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি হল। ভাড়া করা বিমানটিতে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ। বিমানটিতে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন লিবিয়ার স্থলবাহিনীর চিফ অব স্টাফ আল ফিতৌরি ঘারিবিল, সামরিক নির্মাণ কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই দিয়াব ও চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর মাহজুব। এছাড়া পাইলট সহ 3 জন ক্রু দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে নাশকতার আশঙ্কা নাকচ করে যান্ত্রিক ত্রুটির দিকে ইঙ্গিত করেছে তুরস্কের চিফ প্রসিকিউটরের দপ্তর। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।